হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি অনুপ অধিকারী। আমি আজকে আপনাদের সামনে নাম্বার সিস্টেম সম্পর্কে আলোচনা করব। চাকরির প্রত্যেক পরীক্ষায় কোনো না কোনো কোর্সের এই নাম্বার সিস্টেম থেকে এসে থাকে। নাম্বার সিস্টেম একটা বড় অধ্যায়। এই অধ্যায়কে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। নাম্বার সিস্টেম সম্পর্কে বেসিক কিছু তথ্য আমাদের জানতেই হবে, অবশ্যই জানা খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা নাম্বার সিস্টেম সম্পর্কে বেসিক কিছু জানি। প্রথমে আমরা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি? অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হচ্ছে রিয়েল নাম্বার। কোনো কিছু গণনা করার কাজে যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে স্বাভাবিক সংখ্যা বলে। কোনো কিছু গণনা করার কাজে যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। কোনো কিছু গণনা করার কাজে যে সংখ্যা ব্যবহার ব্যবহার করা হয় তাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাকে স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4 ডট ডট অসীম পর্যন্ত হতে পারে। স্বাভাবিক সংখ্যা অসংখ্য হতে পারে। অর্থাৎ কোনো কিছু গণনা করার কাজে যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। এখন আমরা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তো হোল নাম্বার। পূর্ণ সংখ্যা হচ্ছে হোল নাম্বার। শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। অর্থাৎ পূর্ণ সংখ্যা কি বললাম? শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যাকে বলা হয় সকল স্বাভাবিক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা সহ সকল সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যায় শূন্য বাদে সকল সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কিন্তু এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা বলা হয় পূর্ণ সংখ্যা। তো 0, 1, 1, 2, 3, 4। পূর্ণ সংখ্যা দুই রকম হতে পারে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে +1 +-1 +-2 +-3 +-4। শূন্য সংখ্যা পূর্ণ সংখ্যা কি হতে পারে? ধনাত্মক হতে পারে এবং ঋণাত্মক হতে পারে। কিন্তু পূর্ণ সংখ্যা কখনো দশমিক বা ভগ্নাংশ আকার হবে না। পূর্ণ সংখ্যা কখনো দশমিক বা ভগ্নাংশ আকারে হবে না। মানে কি বললাম যে শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। আমরা জানবো অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা কি? অর্থাৎ বলা হয় যে সকল স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যাকে বলা হয় অখণ্ড সংখ্যা। সকল স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যাকে বলা হয় অখণ্ড সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যাকে বলা হয় অখণ্ড সংখ্যা। যেমন -1 -2 -3 +3 +2 +1। অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যাকে বলা হয় অখণ্ড সংখ্যা। তাহলে কি বললাম যে সকল পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যাকে অখণ্ড সংখ্যা বলা হয়। এখন আমরা জানবো জোড় এবং বেজোড় সংখ্যা। জোড় সংখ্যা বলতে গেলে তো বোঝায় যে সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ ভাগ করা যায়। যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় সেটা হচ্ছে জোড় সংখ্যা। যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় সেটা জোড় সংখ্যা। যেমন 4, 8,
12, 16, 20। যে 4টা 2 ভাগ করলে হয় 2। অর্থাৎ যে সকল সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় সেগুলো হচ্ছে জোড় সংখ্যা। বেজোড় সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় না। যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় না সেটা হচ্ছে বিজোড় সংখ্যা। কেমন? জোড় এবং বিজোড় সংখ্যা সম্পর্কে কিছু কোশ্চেন আসে যেগুলো আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। দেখি আমরা জোড় সংখ্যা যোগ জোড় সংখ্যা ইকুয়াল কি হবে? জোড় সংখ্যা যোগ জোড় সংখ্যা যোগ করলে হবে জোড় সংখ্যা। যেমন 4 + 8 = 12। প্রথম হচ্ছে জোড় সংখ্যা প্লাস জোড় সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কি হবে? জোড় সংখ্যা হবে। জোড় সংখ্যা প্লাস জোড় সংখ্যা ইকুয়াল জোড় সংখ্যা। 2 জোড় সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা তাহলে ইকুয়াল কি হবে? জোড় সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা ইকুয়াল হবে বেজোড় সংখ্যা। জোড় সংখ্যা ইকুয়াল বেজোড় সংখ্যা হবে ইকুয়াল বেজোড় সংখ্যা। দেখি 4 + 7 11। অর্থাৎ জোড় সংখ্যা প্লাস বেজোড় সংখ্যা ইকুয়াল বেজোড় সংখ্যা। জোড় সংখ্যা প্লাস বেজোড় সংখ্যা ইকুয়াল বেজোড় সংখ্যা। 3 নম্বর বেজোড় সংখ্যা যোগ বেজোড় সংখ্যা যোগ বেজোড় সংখ্যা ইকুয়াল বেজোড় সংখ্যা। যেমন দেখো 3 + 3 জোড় সংখ্যা। বেজোড় সংখ্যা প্লাস বেজোড় সংখ্যা ইকুয়াল জোড় সংখ্যা। বেজোড় সংখ্যা প্লাস বেজোড় সংখ্যা ইকুয়াল জোড় সংখ্যা। প্লাস 3 + 3 6, 9 + 9 18, 7 + 7 14। তাহলে কি বললাম? জোড় সংখ্যা প্লাস জোড় সংখ্যা ইকুয়াল জোড় সংখ্যা। জোড় সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা ইকুয়াল বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা যোগ জোড় সংখ্যা বিজোড় সংখ্যা ইকুয়াল জোড় সংখ্যা। 4 নম্বর এবার আমরা গুণ সম্পর্কে জানবো। জোড় সংখ্যা গুণ জোড় সংখ্যা ইকুয়াল কি হবে? জোড় সংখ্যা ইকুয়াল জোড় সংখ্যা ইন্টু জোড় সংখ্যা তার জোড় সংখ্যা গুণ জোড় সংখ্যা সমান জোড় সংখ্যা। যেমন 8 × 4 ইকুয়াল 32 একটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা গুণ জোড় সংখ্যা হলে হবে অবশ্যই জোড় সংখ্যা। এখন 5 জোড় সংখ্যা গুণ বেজোড় সংখ্যা। জোড় সংখ্যা গুণ বেজোড় সংখ্যা ইকুয়াল কি হবে? জোড় সংখ্যা ইকুয়াল বেজোড় সংখ্যা সমান এটাও হবে জোড় সংখ্যা। জোড় সংখ্যা ইকুয়াল বেজোড় সংখ্যা সমান জোড় সংখ্যা। জোড় সংখ্যা ইন্টু জোড় সংখ্যা ইকুয়াল জোড় সংখ্যা। যেমন 4 × 7 4 × 7 28, 3 × 2 ইকুয়াল 6। তাহলে কি হবে? জোড় সংখ্যা গুণ বেজোড় সংখ্যা ইকুয়াল জোড় সংখ্যা। জোড় সংখ্যা গুণ বেজোড় সংখ্যা ইকুয়াল জোড় সংখ্যা। এটা বেজোড় সংখ্যা গুণ বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা গুণ বেজোড় সংখ্যা। তাহলে কি হবে? 3 × 3। বেজোড় সংখ্যা গুণ বেজোড় সংখ্যা ইকুয়াল বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা গুণ বেজোড় সংখ্যা ইকুয়াল বেজোড় সংখ্যা। 3 × 3 = 9। 5 × 5
25। বেজোড় সংখ্যা গুণ বেজোড় সংখ্যা সমান সমান বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা গুণ বেজোড় সংখ্যা ইকুয়াল বেজোড় সংখ্যা। মৌলিক সংখ্যা অর্থাৎ প্রাইম নাম্বার, যে সকল সংখ্যা এক এবং ওই গুণনীয়ক ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক থাকে না। যে সকল সংখ্যায় এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক থাকে না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তো বললাম মৌলিক সংখ্যা সংখ্যা যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া সাধারণ কোনো গুণনীয়ক থাকে না তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 5 একটা মৌলিক সংখ্যা, 5 এক এবং 5 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক বিদ্যমান নেই। 11 গুণ 1 গুণ 11 সমান সমান 11, 11টা মৌলিক সংখ্যা। তারপরে 7 গুণ 1 সমান সমান 7, অর্থাৎ 7 একটা মৌলিক সংখ্যা। বললাম যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া সাধারণ কোনো গুণনীয়ক থাকে না। যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া সাধারণ কোনো গুণনীয়ক থাকে না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এখন এই মৌলিক সংখ্যা থেকে অনেক কোশ্চেন আসে। আমরা কিছু জিনিস জানবো। মৌলিক সংখ্যা যেমন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি? সংখ্যা হচ্ছে 25টি। থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। এখন 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা, 200 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 21টি। 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 21টি। 1 থেকে 500 পর্যন্ত হচ্ছে 95টি। 1 থেকে 1000 পর্যন্ত হচ্ছে 168টি। 1 থেকে 5000 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 669টি। এই যে এগুলো আমরা টানা মুখস্থ করলে আমাদের পরীক্ষায় অ্যান্সার করা অনেক সহজ হবে। তাহলে আমি কি বললাম, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি, 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 21টি, 1 থেকে 500 পর্যন্ত মৌলিক সংখ্যা 95টি, 1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যা 168টি, 1 থেকে 5000 পর্যন্ত মৌলিক সংখ্যা 669টি। আমরা এখন জানবো যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা জানলাম, আমরা জানবো যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা অর্থাৎ যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আরো অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। যেমন আমি লিখি, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে বলা হয় যৌগিক সংখ্যা। যেমন 4 হচ্ছে 1 ভাঙলে 1 2 4 সাধারণ গুণনীয়ক। তাহলে এক এবং ওই সংখ্যা ছাড়াও 2 দ্বারা ভাগ করা সম্ভব।
ছয়, 1 2 3 6, তাই তো? তাহলে 1 এবং 6 সংখ্যা 6 দ্বারাও ছাড়াও 2 এবং 3 দ্বারা 6টা ভাগ করা সম্ভব, তাই হচ্ছে 6 একটা যৌগিক সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তো সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। আমরা এখন জানবো কোপ্রাইম অর্থাৎ সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা 2 বা ততোধিক সংখ্যার সাধারণ উৎপাদক বা গুণনীয়ক যদি 1 হয়, তাহলে ওই সংখ্যাদ্বয়কে পরস্পর সহমৌলিক বলে। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ উৎপাদক বা গুণনীয়ক যদি 1 হয়, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ উৎপাদক বা গুণনীয়ক যদি 1 হয়, তবে ওই সংখ্যাকে বলা হয় পরস্পর সহমৌলিক। কি বললাম? 2 বা ততোধিক সংখ্যার সাধারণ উৎপাদক বা গুণনীয়ক যদি 1 হয়। যেমন আমরা দেখি 16 এর সংখ্যা হচ্ছে 1, তো 16 গুণনীয়ক সংখ্যা হচ্ছে 1 2 2 2 2 এবং 25 হচ্ছে 1 5 5। দেখো 16 এবং 25 এর মধ্যে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে শুধু কমন আছে 1 ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনীয়কের কোনো মিল নেই। অর্থাৎ 1 বাদে আর কোনো সাধারণ গুণনীয়কের মধ্যে কোনো মিল নাই। তাহলে 16 এবং 25 হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা। আমি বললাম যে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ উৎপাদক বা গুণনীয়ক যদি 1 হয়, তবে ওই সংখ্যাদ্বয়কে পরস্পর সহমৌলিক সংখ্যা বলা হয়। 16 এবং 25 এর মধ্যে সাধারণ গুণনীয়ক 1 ছাড়া অপর কোনো গুণনীয়কের মধ্যে কোনো মিল নাই, তাই 16 এবং 25 হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা। আমরা এবারে শিখবো হচ্ছে সম্পূর্ণ সংখ্যা বা পারফেক্ট নাম্বার। সম্পূর্ণ সংখ্যা এটা হচ্ছে পারফেক্ট নাম্বার। সম্পূর্ণ সংখ্যা বা পারফেক্ট নাম্বার। যদি কোনো সংখ্যার উৎপাদক বের করা হয়, তবে ওই সংখ্যাটি ছাড়া বাকি উৎপাদকগুলোর যোগফল যদি সেই সংখ্যাটি হয়, অর্থাৎ যদি কোনো সংখ্যার সাধারণ উৎপাদক বের করা হয় এবং ওই সংখ্যাটি ছাড়া বাকি যে উৎপাদকগুলো আছে ওগুলোর যোগফল যদি হচ্ছে সেই সংখ্যাটাই হয়, তবে সেটাই হচ্ছে পারফেক্ট নাম্বার। যদি কোনো সংখ্যার সাধারণ উৎপাদক বের করা হয়, তবে ওই সংখ্যাটি ছাড়া বাকি উৎপাদকগুলোর যোগফল যদি ওই সংখ্যাটি হয়, তাহলে সেই সংখ্যাকে সম্পূর্ণ সংখ্যা বলে। যদি কোনো সংখ্যা সাধারণ উৎপাদক বের করা হয় এবং ওই সংখ্যাটি ছাড়া বাকি উৎপাদকগুলো যোগ করলে যদি সেই সংখ্যাটাই পাওয়া যায়, তবে সেটাই হচ্ছে সম্পূর্ণ সংখ্যা। যেমন
উদাহরণ 6, 6-এর মৌলিক উৎপাদকগুলো কী কী? 1, 2, 3, 6। তাহলে 6 বললাম কি, যদি কোনো সংখ্যার সাধারণ উৎপাদক বের করা হয় তাহলে এগুলো হচ্ছে স্যার সাধারণ উৎপাদক। সেই সংখ্যাটি ছাড়া, অর্থাৎ 6 বাদে, 6 বাদে, সেই সংখ্যাটি ছাড়া অর্থাৎ 6 বাদে অপর উৎপাদকগুলোর যোগফল। তাহলে অপর উৎপাদকগুলোর যোগফল 1, 2, 3 যদি সেই সংখ্যাটাই হয় তবে সেটাই হচ্ছে পারফেক্ট নম্বর বা সম্পূর্ণ সংখ্যা। যেমন আমরা 28, আমরা 28, আমরা একটা উদাহরণ দেখি। 28, 1, 2, 4, 7, 14, 28, এটাই তো। তাহলে এই 28 বাদ দিয়ে অপর সংখ্যাগুলো যোগফল 2, 4, 7, 14 যদি 88 হয় তবে সেটা হচ্ছে সম্পূর্ণ সংখ্যা বা পারফেক্ট নাম্বার। তাহলে কি বললাম, যদি কোনো সংখ্যার সাধারণ উৎপাদক বের করা হয় তবে ওই সংখ্যা ছাড়া বাকি উৎপাদকগুলোর যোগফল যদি ওই সংখ্যাটি হয় তবে সেই সংখ্যাকে বলা হয় সম্পূর্ণ সংখ্যা বা পারফেক্ট নাম্বার। ক্লিয়ার? আমরা এখন শিখব মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা আমরা সবাই জানি যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে q এর মান কখনো 0 হবে না, যেখানে q নট ইকুয়াল 0। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে বলা হয় মূলদ সংখ্যা। কখনো p এর মান 0 হবে না। তো p এর মান যে কোনো সংখ্যা হতে পারে। তো সকল পূর্ণ সংখ্যা হচ্ছে একটা মূলদ সংখ্যা। প্রকৃত সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত অপ্রকৃত সংখ্যা, ভগ্নাংশ সবকিছু হচ্ছে মূলদ সংখ্যা। অর্থাৎ মূলদ সংখ্যা সবকিছু হচ্ছে এক অসীম সংখ্যা বাদে, অসীম সংখ্যক বাদে, অর্থাৎ অসীম বাদে সকল সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। অসীম বাদে সকল সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। অর্থাৎ যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা। যেমন 3 রে কি করে 3/1 আকারে প্রকাশ করা যায়, এবং 5/3 কিউব আকারে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। যেমন √81, 81 রে ই করলে 9, অর্থাৎ 9/1, তাহলে এগুলো হচ্ছে একটা মূলদ সংখ্যা। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা হচ্ছে p/q আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ p/q আকারে প্রকাশ করা যায় না সে সংখ্যাকে বলা হয় অমূলদ সংখ্যা। যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এখন আমরা আবৃত্ত সংখ্যা, আবৃত্ত বা পৌনঃপুনিক সংখ্যা কি এটা জানি। অর্থাৎ আমরা আবৃত্ত বা পৌনঃপুনিক সংখ্যা আমরা সবাই সাধারণ ভগ্নাংশ সম্পর্কে জানি। যেমন 25.23 এর সাধারণ ভগ্নাংশটি, সাধারণ ভগ্নাংশ আমরা কীভাবে লিখি, যে 25, 23 এই পয়েন্টের জন্য